বাজেট আলোচনায় ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো দুজন এসে অতিথি রয়েছেন, আমি পরিচয় করিয়ে দেবো একবার। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত আশিস দা। অন্যদিকে অর্থনীতিবিদ সুবীর দে রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত সুবীর বাবু। আমি প্রথমে আশিসদার কাছে যাব। আশিসদা, আজকের এই বাজেট যে অর্থমন্ত্রী পেশ করলেন, অন্তর্বর্তী বাজেট, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন, সেক্ষেত্রে এই বাজেট সম্পর্কে কি মনে হচ্ছে এবারে আপনার? দেখো, আমি প্রথমেই বলতে চাই যে বাজেটে সাধারণভাবে আগামী 3 মাসের ব্যয় বরাদ্দের একটা প্রস্তাব রাখা হয় এবং অন্তর্বর্তীকালীন বাজেটে তার থেকে বেশি কিছু বলার সাধারণত রীতি নয়। কিন্তু এবারের বাজেট বক্তৃতাটার 80% জুড়েই রয়েছে গত 10 বছরে মোদি সরকারের সাফল্যের খতিয়ান, এবং সেটাকে একটা রাজনৈতিক ডকুমেন্টের মতো করে বলা হয়েছে, যেন শুনতে গিয়ে মনে হচ্ছিল যেন একটা ইশতেহার পড়া হচ্ছে, যে ইশতেহারকে সামনে রেখে নির্বাচনে যাবেন নরেন্দ্র মোদি এবং তাঁর দল, সেই রকম একটি ইশতেহার যেন পড়া হচ্ছে, এইটা শুনে মনে হচ্ছিল। এবং যেহেতু ইশতেহারের মতো একটা জিনিস, সেই জন্যে সেখানে শুধু সাফল্যের নানা রকম খতিয়ানই দেওয়া হয়নি, আগামী 25 বছরে কি হবে, মানে চিরকালের জন্য কি হবে, এই ধরনের নানান মন্তব্য শোনা গেছে। বিকশিত ভারত, অমৃতকাল, 2047-এ আমাদের এই হবে, ইত্যাদি ইত্যাদি কথা শোনা গেছে, যেটার সঙ্গে বর্তমানে একটা বাজেট পেশ করা এবং অর্থনীতির সবলতা দুর্বলতা দুটোই তুলে ধরবার যে জিনিসটা আশা করা যায় বাজেট প্রস্তাবে, সেটা করা হয়নি। আমরা এর আগেও দেখেছি যে রাষ্ট্রপতির ভাষণ, যেটা নাকি সরকারের তৈরি করে দেওয়া বয়ান, সেখানেও বিরাট বড় সাফল্যের খতিয়ান একটার পর একটা বর্ণিত হয়েছে, কিন্তু আসলে দেশের যে সামগ্রিক আর্থিক পরিস্থিতি, সেটা সম্পর্কে কমই আলোকপাত হয়েছে। আমি শুধুমাত্র দুটো বিষয়, ইন্দ্রাণী, দুটো বিষয়ের দিকে আমি দৃষ্টিপাত করতে চাই। একটা হচ্ছে কর্মহীনতা। কর্মহীনতা দূর করবার ব্যাপারে এই সরকার, মানে নরেন্দ্র মোদীর সরকার 2014 সালে যখন এসেছিলেন, তারা বলেছিলেন যে প্রতি বছরে 2 কোটি নতুন চাকরি দেওয়া হবে, এবং সেই হিসেবে 20 কোটি চাকরি গত 10 বছরে দেওয়ার কথা ধরতে হয়। কিন্তু সে ব্যাপারে, কর্মসংস্থানের ব্যাপারে বিশেষ কোনো উল্লেখযোগ্য কথাই এখানে নেই। আমি এই বিষয়টাই নিয়ে আশিসদা প্রসেনজিৎ বাবুর কাছে যাব, যে কর্মসংস্থানের কিন্তু কোনো উল্লেখ এই বাজেট থেকে পাওয়া যাচ্ছে না। দেখুন, প্রথমত স্কিল ইন্ডিয়ার অন্তর্ভুক্ত, আজকে একটা সময় ইউপিএ গভর্নমেন্টের সময় 4 লক্ষ বেকার যুবক বছরে স্কিল প্রশিক্ষণ প্রাপ্ত হতো, আজকে কিন্তু 20 লক্ষ হচ্ছে। শুধু তাই নয়, কিছুদিন আগে 2023-এ রেলের জেনারেল ম্যানেজার তিনি স্টেটমেন্ট করেছে 5.5 লক্ষ করে রেলের যে কর্মসংস্থান সেটা হচ্ছে। এই যে বন্দে ভারত, সেটা তো আর হাওয়ায় চলছে না, কর্মসংস্থান হচ্ছে। আজকে ভিস্তাদম থেকে শুরু করে রেলওয়ে ট্র্যাক নির্মাণ থেকে শুরু করে আজকে সানান্দায় গাড়ি শিল্পে যে গতি এসছে, 40% আন্তর্জাতিক বাজারে সাধারণ মানুষ নতুন রেলের যে গতি পেয়েছে, রেলেই যে কর্মসংস্থান রয়েছে, প্যান্ডেমিক সিচুয়েশনটা বাদ দিয়ে, শুধু এই মুদ্রা লোনের কথা, মহিলাদের 30 কোটি মহিলারা পেয়েছে। তাহলে কি মহিলা ভোট ব্যাংককে সেখানে টানা হচ্ছে? আজকে গরিব মানুষকেও উত্তীর্ণ করা হয়েছে প্রবাসী লিস্ট থেকে 13.5 কোটি, 13.5 কোটি, কতটা 13.5 কোটি গরিব মানুষকে উত্তীর্ণ করা হয়েছে। উনি বললেন রেলে কর্মসংস্থান হয়েছে, রেলের যে রিপোর্ট বলা হচ্ছে 3.5 লক্ষ কর্ম সংকোচন হয়েছে, কর্মসংস্থান। শুধুমাত্র নিরাপত্তা, আমার ওয়েবসাইট দেখে বলছি, মন্ত্রণালয়ের রিপোর্ট আপনি দেখে নিন, অনলাইনে অ্যাভেলেবেল আছে। 2 নম্বর কথা হলো 72,000 শুধুমাত্র নিরাপত্তা রক্ষী, মানে নিরাপত্তা যারা পুরো ব্যাপারটা দেখে, এই যে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাদের রেলের ইমিডিয়েটলি 72,000 নিয়োগ করতে হবে। একটা নিয়োগ নেই। উনি বন্দে ভারতের কথা বলছেন, বন্দে ভারতের অ্যাভারেজ স্পিড হলো 71 কিলোমিটার পার আওয়ার, যেটা শতাব্দীতেও ছিল। আপনি শতাব্দীর চেয়ে 300 টাকা ভাড়া বাড়িয়ে দিলেন বন্দে ভারতের। আপনি আমার প্রত্যেক লাইনে আপনার বক্তব্য, আপনার বলার সময় তাহলে আপনি যখন বিকৃত তথ্য দিচ্ছিলেন আমি কিছু বলেছি? আমি তো আপনি গভর্নমেন্টের বলবেন, আপনার সময় লিখে বলবেন যে এগুলো মানুষ তো শুনবে আমার বক্তব্যটা।
আর দ্বিতীয় কথা, উনি মহিলাদের কথা বলছেন। এই সরকারের আমলে সবচেয়ে বেশি ড্রপ আউট স্কুল বাচ্চারা এই সরকারের আমলে হয়েছে, 2014 চেয়ে বেড়েছে ড্রপ আউট। গ্লোবাল জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স বলছে ইন্টারন্যাশনালি আমরা 122nd র্যাঙ্ক করছি আউট অফ 191। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স বলছে 135 র্যাঙ্ক করছে আউট অফ 146। এইটা মহিলাদের যদি ক্ষমতায়নের কথা যদি উনি বলেন তাহলে এই র্যাঙ্কগুলো কি হচ্ছে। উনি বলছেন কর্মসংস্থান, আমি তো শুরুই করেছিলাম কর্মসংস্থানের মানে পূর্ণাঙ্গ বাজেটে একটা কথা ছিল না, এই বাজেটে যাবে 2019-এ ভোটের আগে আরেকটা বাজেট আমরা দেখেছিলাম, এই অন্তর্বর্তী বাজেট, সেখানে তখন অর্থমন্ত্রী ছিল পীযূষ গোয়েলজি। পীযূষ গোয়েলজি উনি বলেছিলেন যে মুদ্রাস্ফীতি আমাদের মাথা ব্যথার কারণ, উনি বলেছিলেন এবং রেকর্ড আছে, উনি বলেছিলেন এবং সেই সময় আমাদের মুদ্রাস্ফীতি হলো 4.82%। বলছেন এই মুদ্রাস্ফীতি মেনলি মুদ্রাস্ফীতিটা খাদ্যের মুদ্রাস্ফীতির জন্য এবং আমরাকে এটা কন্ট্রোল করতে হবে, আগামী 1 বছরের মধ্যে আমরা সেই কন্ট্রোল করবো সরকারে আসলে। সরকারে এসছে, মানুষ ভোট দিয়েছে, তারপরে আজকের মুদ্রাস্ফীতি হলো 5.62%। আজকের মুদ্রাস্ফীতি রেট 5.62%। পীযূষ গোয়েল 19-এ বলেছিল যেটা 24-এ দাঁড়িয়ে আমরা কি বলছি, এইগুলো তো আগে বলতে হবে, তথ্য নিয়ে কথা বলতে হবে। বিশ্বকর্মা যোজনা 18টি ট্রেডে প্রান্তিক মানুষদেরকে প্রশিক্ষিত করে 3 লক্ষ টাকা দিয়ে তাদেরকে স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই না, স্ট্রিট ভেন্ডার যারা আছে 2,30,000 টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আজকে বিকৃত করলে তো হবে না, আজকে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত আপনার ট্যুরিজমের ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজকে লাক্ষাদ্বীপকে লক্ষ্য করে যেমন হয়েছে, আমরা G20 সম্মেলনে দেখেছি ট্যুরিজমকে কিভাবে দেখা হচ্ছে, সেখানে থেকে বিশাল কর্মসংস্থানের বিষয়ও আসছে। ট্যুরিজম না, আপনি রেল নিয়ে বললেন, আপনি বলুন তো রেলের শূন্য পদ আছে কি নেই? হ্যাঁ আছে তো, তার জন্য নিয়োগ হচ্ছে তো, নিয়োগ হচ্ছে তো, কেবল 5.5 লক্ষ টাকা রেলে কলক শূন্য পদ আছে, আপনি বলুন। বছরে 5.5 লক্ষ নিয়োগ হয়েছে রেলে, না হলে এই যে এত রেল বাড়ছে কি করে পাওয়া যাচ্ছে? এটা জিএম স্টেটমেন্ট দিয়েছে। কবে, কোন স্টেটমেন্ট একটু দেখান, আমরা জানি 2023-এ। আপনি আমার নাম্বারটা নিয়ে এই শো চলাকালীন আমরা 3 শোতে আছি, আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন না, জেনে রাখুন, আপনি এটা জেনে রাখুন যে রেলে কয়েক লক্ষ পদ শূন্য আছে। হ্যাঁ আছে তো, আছে, এবং কেবল তাই নয়, রেলে গত 2-3 বছরে বহু পদ বিলুপ্ত করা হয়েছে, 3.5 লক্ষ বহু পদ বিলোপ করে দেওয়া হয়েছে। নিয়োগ হয়নি রেলে, আপনি কি বলতে চাইছেন? রেলে নিয়োগ হয়নি, আরে 5জন রিটায়ার করলে 2জন নিয়োগ হয়েছে। আচ্ছা উনি বলুন। হ্যাঁ বলুন বলুন। বলছি আইআরসিটিসি তে কিছু কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে, আপনি রেলের পূর্ণ নিয়োগ কোথায় হয়েছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়নি দায়িত্ব নিয়ে বলছি, যদি 5জন রিটায়ার করে তার মধ্যে দুটো পদ পূর্ণ করা হয়েছে। কর্মসংস্থান হয়, অগ্নিপথের মধ্য দিয়েও কর্মসংস্থান। অগ্নিপথ করে দেখান তো, সারা ভারতবর্ষ তো জ্বললো অগ্নিপথের জন্য। কন্ট্রাকচুয়াল নিয়োগ সেরা, করুন না, করুন না। আজকে কিভাবে আমরা ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি আবারও যাব প্রসেনজিৎ বাবুর কাছে, যেখানে বলা হচ্ছে বারবার যে অর্থাৎ যে পূর্বাঞ্চলকে বৃদ্ধি করার জন্য বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য নজর দেওয়া হচ্ছে, তাহলে কি আশা করা যাচ্ছে এবারে বাজেট থেকে? দেখুন, রেল নিয়ে কথা বলতে গেলে এই যে মালবাহী গাড়ি যে নতুন গতিপথ হয়েছে, করিডোর হয়েছে, মানে সেই করিডোরে মালবাহীর গতি একটা সময় 20-30 কিলোমিটার, সেটা এখন 60-70-এ চলবে। পাঞ্জাব থেকে ডানকুনি পর্যন্ত মালবাহীর রেল ট্র্যাক তৈরি হয়ে গেছে, গাড়ি চলাও শুরু হয়ে গেছে। তো কর্মযোগ্য চলছে, কর্মসংস্থান সেগুলোতে হচ্ছে। আজকে নতুন এয়ারপোর্ট হয়েছে, কর্মসংস্থান হয়নি। এয়ারপোর্টগুলোর ক্যাপাসিটি ডাবল করা হয়েছে, সেখানে কর্মসংস্থান হয়নি। রেলে আপনি গতি বৃদ্ধি বলছেন, সারা দুনিয়াতেই হচ্ছে, কিন্তু এত অ্যাক্সিডেন্ট কোন দেশে হয়? আরে তার জন্য সিগন্যালিং ব্যবস্থা সবথেকে উন্নত যে কবচ, সেই কবচ ব্যবস্থা চালু করা হয়েছে।
তার রেকটিফাই করে আরো উন্নত করা হয়েছে, সেন্সরিং সিস্টেমের মধ্যে দিয়ে সেটা করা হয়েছে। মধ্যেই একটা বড় দুর্ঘটনা হয়েছে, সেটা রিভিউ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলা তথা ভারতবর্ষের মানুষ, রেলমন্ত্রী 72 ঘন্টা সেখানে পড়েছিল। আগে কখনো সরকারি কোনো আধিকারিক রেলমন্ত্রী মন্ত্রীরা থাকতেন না, পরিদর্শন করবেন, তার তো কর্তব্য সাধারণ মানুষের পাশে। কিন্তু এই কর্তব্য অন্য সরকারের সময় আমরা দেখতে পাইনি। বলছি রেল স্টেশনের কিছু নাম চেঞ্জ হয়েছে আর কিছু কোচ পরিবর্তন করে তাকে ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং সিনিয়র সিটিজেনদের ছাড়টাকে তুলে দেওয়া হয়েছে। সেই ছাড়ের টাকা দিয়ে যে বিপুল আয় হলো রেলের, তার মানে জন্য একটাও সংস্থান হয়নি রেল থেকে। 3.5 লক্ষ কর্মসংকোচন হয়েছে, যেগুলো পদগুলো ছিল সেগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এগুলো তথ্য রেল বলছে। আচ্ছা, আমরা এমন একটা বাজেট দেখবো যেই বাজেটে ডায়মন্ডে আমাদের 5% জিএসটি দিতে হয় এবং ওষুধের ক্ষেত্রে 18% জিএসটি দিতে হয়। কোনো ওষুধ ভারতবর্ষ নেই যার জিএসটি 12%-এর নিচে বা 18%, মানে 12 থেকে 18%, 12 নলে 18, এই দুটো সেগমেন্টে জিএসটি নেওয়া হয় ওষুধ থেকে। আপনি হিরে খাবেন না ওষুধ খাবেন আগে? আচ্ছা, জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে? আচ্ছা, আমি সরকার পক্ষের লোক? আচ্ছা, সরকার বিরোধী সরকার পক্ষের লোক। লখনৌতে মিটিং হয়েছিল, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, অমিত মিত্রের জায়গা। আপনারা যদি আরো কিছু থাকে বলে নিন। এবার বক্তব্য বললো যে ভারতবর্ষ স্বাধীনতার পরে এখনো অবধি যারাই সরকারে এসছে, আমাদের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস মানে ওষুধ তৈরি করতে গেলে এপিআই বলে, এই এপিআই এখনো অবধি ভারতবর্ষ নিজে তৈরি করতে পারে না। সেই এপিআই ডিপেন্ডেন্সি আমাদের 90% বিদেশ থেকে, তার মধ্যে 86% সাপ্লাই করে শুধু চীন। চীনের সাথে যারা, চীনকে আমাদের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতি করছে, 10 বছর ক্ষমতায় আছে, একটা এপিআই কারখানা করতে পারলো না ভারতবর্ষের বুকে। এই ব্যর্থতা কে নেবে? যারা বলছেন মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, ওষুধের দামটা কমবে তখন বলছে যে আমরা নাকি প্রধানমন্ত্রী এই জন ঔষধি প্রকল্প করে মানুষকে সাহায্য করছেন। আপনি বলুন, এখানে গুগল করুক যে কেউ, সবচেয়ে নিয়ারেস্ট জনঔষধি দোকানটা কোথায় যেখানে প্রধানমন্ত্রীর ওই ছাড় পাওয়া যায়? সেই জনঔষধি দোকান মিনিমাম 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগবে আপনাকে পৌঁছতে গেলে। তাহলে এই তো পরিষেবা দিচ্ছে ভারতবর্ষের মানুষদের জন্য, যারা মিথ্যে কথা বলছে, যারা শুধু যারা পাল্টি রামে, যারা 10 মিনিট যারা পাল্টি রামের, যারা পাল্টি রাম নিয়ে, রাম নয়, যারা পাল্টি রাম নিয়ে, যারা পাল্টি রাম নিয়ে রাজনীতি করে, নীতিশ কুমার থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার থেকে নারায়ণ রানে, এই একের পর এক পাল্টি রামদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের রাজনৈতিক দেউলিয়া। আমি 30 সেকেন্ড নেব। আমাদের একেবারেই কম, আমরা ফিরবো এই বাজেট আলোচনায়, পরবর্তী বাজেট আলোচনা দেখুন মধুমন্তীর সঙ্গে। ওভারঅল বাজেট নিয়ে এবার আলোচনায় আসবো। আমি অর্থনীতিবিদ সুবীরদের কাছে আসবো। সুবীর বাবু, এই যে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এখানে কোন কোন বিষয়গুলো লক্ষণীয় বলে আপনার মনে হচ্ছে? আমি ওভারঅল আপনার একটা দৃষ্টিভঙ্গি জানতে চাইবো এই বাজেটকে ঘিরে। আজকের বাজেটকে যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে 2019-এ যখন এই সরকার এলো দ্বিতীয়বারের জন্য, তখন একটা বাজেটের প্রথম দিকে একটা ঘোষণা হয়েছিল যে সপ্তঋষি বা 7 প্রায়োরিটিস। আজকে যদি সেটার কথা আমরা না উল্লেখ করি তাহলে কিন্তু এই বিষয়টার বিশ্লেষণটা একটু ঘাটতির হয়ে যাবে। তার কারণ আজকের দিনে আমাদের দেশ এবং 2019-এ আমাদের দেশ, এই দুটো অর্থাৎ চাওয়া আর আজকের দিনে চাওয়া পূরণ অর্থাৎ চাহিদা পূরণের জায়গাটার যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা আমাদের বাজেটে কোন জায়গায় এলো। কেন আজকের এই বাজেটে মহিলা, যুব, গরিব এবং কৃষকের কথা উঠছে? তার কারণ মহিলা, যুব, গরিব এবং কৃষক হচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ ভোটার। এই ভোটারের কথা মাথায় তাদের রাখতে হচ্ছে, তার কারণ 1-1.5 মাসের মধ্যেই নির্বাচনের ঘণ্টা বেজে যাচ্ছে। তার ফলে আগামী মে মাসের শেষের দিকে হয়তো নতুন সরকার একটা আসছে, সে যেই সরকার করুক তারা আসছে। সুতরাং এই বিষয়টা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে আজকের জায়গা থেকে খুব যে বেশি দেশের মানুষের প্রত্যাশা ছিল, তার কারণ 1-1.5 মাস 2 মাসের মধ্যে একটি সরকার নির্বাচনে চলে যাচ্ছে। আজকের এই 5 বছরের শেষের বাজেটে খুব যে একটা পূরণের জায়গা, সেটা কিন্তু যদিও ট্যাক্সের ক্ষেত্রে একটা আশা করেছিল, কিন্তু ট্যাক্সটা অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় বিষয়টা যেটা আরেকটা জিনিস বলবো, যে এই 5 বছরের বাজেটটা আজকের দিনে দাঁড়িয়ে যদি অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যাবে যে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি পূরণের মধ্যে যে প্রক্রিয়া
থাকা দরকার ছিল এই সরকারের, যে সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু অনেক অংশেই সুযোগটা হারা হয়েছে। একদিকে সরকার যেমন কাজ করার সুযোগটা প্রকৃতপক্ষে ব্যবহার করতে পারলেন না, আর সরকারের প্রতিশ্রুতি যদি এর দেশের মানুষ প্রকৃতভাবে যদি পেত, তাহলে কিন্তু আজকের এই দেশের আর্থিক সমৃদ্ধি বা আর্থিক অবস্থানগত জায়গা, যদিও কোভিডের একটা বড় চ্যালেঞ্জ আমরা সবাই মিলে পেরিয়েছি, সাধারণ মানুষ থেকে সরকার কর্তৃপক্ষ সবাই, কিন্তু এটাও কিন্তু একটা জায়গা তৈরি হয়েছিল। তৃতীয় বিষয়টা যদি একটা বলা যায় যে প্রত্যাশার পারদ যেভাবে এই সরকারকে ঘিরে মানুষের 2014-2019 এই অবস্থান তৈরি হয়েছে, প্রত্যাশার পারদ কিন্তু অনেক অংশেই বেড়েছে দেশের মানুষে। সেই সঙ্গে আপনি দেখবেন নির্বাচন, রাজ্যের নির্বাচন, দেশের নির্বাচনের ক্ষেত্র বা আঞ্চলিক নির্বাচনের ক্ষেত্রে বেশ অনেকটাই অ্যাডভান্টেজ শাসক দল, কেন্দ্রের শাসক দল পেয়েছে। তবে এই পাওয়াটা 2024-এর নির্বাচন, আজকের ঘোষণা, এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে সেতু বন্ধনের ক্ষেত্রে একটু অভাব আছে। অর্থাৎ প্রতিশ্রুতি, মানে একটা দেশ, একটা রাষ্ট্র, তার একটা নির্দিষ্ট প্রতিশ্রুতি, তার ফলে মানুষের, সাধারণ মানুষের একটা প্রত্যাশা। ধরুন আজকে আমরা বলছি যে IRCTC-র কথা আমাদের রাজনৈতিক প্রতিনিধি, বিজেপি রাজনৈতিক প্রতিনিধি বললেন। আপনি জানেন IRCTC-র যে চুক্তিপত্র যেটা সরকারের সাথে হয়, আর যে চুক্তির ফলে সাধারণ যারা কর্মী IRCTC তারা কতটুকু টাকা পায়? 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করে 8-9 হাজার টাকায়, আর চুক্তিটা কত টাকায় করছে কন্ট্রাক্টররা। তাহলে এই যে সরকার নিজের হাত থেকে চুক্তি তুলে দিচ্ছে বেসরকারি ক্ষেত্র, বেসরকারি কন্ট্রাক্টরদের একটা পাইয়ে দেখার অবস্থান তৈরি হচ্ছে। আমার মনে হয় যদি পজিটিভ এই দেশের জন্য সবাই মিলে ভাবি দেশের ভালোর কথা, তাহলে এই বিষয়টা ভাবতে হবে। সুবিবাবু, একটু বিরত করে বলছি, প্রথম থেকে এই বাজেট যখন পেশ হচ্ছিল, এটা কি মনে হচ্ছিল না কোথাও গিয়ে যে মূল্যবৃদ্ধি থেকে কর্মসংস্থান, দেশ কোথায় কোথায় এগিয়েছে এবং সেই সঙ্গে কি কি করা হবে, প্রত্যাশা বা বলুন প্রত্যাশা পূরণ, এই জায়গার বাইরে গিয়ে খানিকটা বলা যায় না ফিউচার টেন্স আমরা বেশি দেখলাম, এবং কি কি হয়েছে তার একটা সাফল্য নিয়ে একটা পরিসংখ্যান দেওয়া হলো, মনে হয় নাকি? না না, প্রথম কথা, এটা তো আপনার কথাটা মধুমন্তী সঠিক, তার কারণ আর কয়েকটা দিন পরে নির্বাচন ইস্তেহার প্রকাশ করতে হবে। তাহলে কি বাজেটকে প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগিয়ে নির্বাচন? অবশ্যই অবশ্যই, এটা কিন্তু আজকের সরকারের কথা বলছি না, যে কোনো সরকার এই মানে 5th সেশনে এসে তার নির্বাচনী প্রক্রিয়াকে সামনে রেখে, সে রাজ্য বলুন কেন্দ্র বলুন সবটাই, এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি অস্বীকার করি তাহলে বলা যাবে যে বাস্তবের সাথে সমঝোতা আমরা করছি না, এটা ঠিক আছে। কিন্তু যে সুযোগ এই সরকার পেয়েছে, এবং একটা ক্ষেত্রে বলা যেতে পারে যে সমালোচনা তো খুব নেগেটিভ করা যেতে পারে, কিন্তু সত্যি কি সবটা নেগেটিভ? না, সবটা নেগেটিভ না। যেমন চন্দ্রযান হয়েছে, আজকে একটা আপনি যদি বলেন যে 5G দেশ হচ্ছে এবং 5G জায়গা থেকে আমরা অনেক এগিয়ে যাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু খরচ যে পরিমাণে বাড়ছে সেই পরিমাণে রোজগার বাড়ছে না, আর রোজগার যে পরিমাণে বাড়ছে সঞ্চয়ের মাত্রা যাদেরকে কেন্দ্র করে আর্থিক বৈষম্য চূড়ান্তভাবে। তার কারণ বণিক সমাজ গরিব সমাজের সঙ্গে যে পার্থক্য, যে অসম্ভব একটা দূরত্ব, একটা পার্থক্য, এই চ্যালেঞ্জটা যদি মোদিজি অ্যাকসেপ্ট করতেন 2019 থেকে, আজকে কিন্তু দেশ অন্য জায়গায় থাকতো এবং বিরোধীরা মানে নির্বিচারে স্বীকার করতে হতো যে 75 বছরের প্রজাতন্ত্র পালনের ক্ষেত্রে এমন একটা দেশের আমরা শরিক সঙ্গী হলাম, যে ক্ষেত্রে এই সুযোগটা দেশের সর্বস্তরের মানুষ পেয়েছে। কেন 1 লাখই দিদি এখন হবে? কেন 1 কোটি? আজকের নির্মলা সীতারামন যখন আপনার কোভিডের আপনার যখন ইন্টারিম একটা বাজেট করেছিল, নিশ্চয়ই আপনাদের স্মৃতিতে রয়েছে সকলের, সেটা হচ্ছে সরাসরি দেশের অর্থমন্ত্রী, অন্য কেউ নয়, বিরোধী রাজনীতি নয়, আমাদের মতো অর্ধশিক্ষিত অর্থনীতির ছাত্র নয়, আমি বলছি দেশের অর্থমন্ত্রী বলছেন যে 80 কোটি মানুষ যারা আয় স্তরে রয়েছেন তাদের জন্য মনিটারি গ্রান্ট দেওয়া হলো। তাহলে আজকের মানে 73
তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে তিনি বলছেন 80 কোটি মানুষ দেশের আয় স্তরের নিচে রয়েছে। তাহলে কি পরিমাণ গরিব মানুষ রয়েছে, তাদের কি পরিমাণ সঞ্চয়ের কম, তার কারণ আজকে যদি আমরা বিশ্বকে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে এই বিরত করছে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। অবশ্যই যে আলোচনা যে জায়গায় এসে দাঁড়ালো, অর্থাৎ আমাদের একটা জিনিস যেটা মনে হচ্ছে যে আর্থিক বৈষম্য বেড়েছে এবং সেই নিয়ে যা যা বিশ্লেষণ করা সুবীরবাবু যেমনটা করছিলেন, অবশ্যই সেই জায়গা থেকে বাজেটকে কিভাবে দেখছি বা দেখা হচ্ছে সেই প্রসঙ্গেই আসবো। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন।